এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঈদুল লাহরীর রাগ দেখে সৌরি চলে গেছে মান সম্মান নিয়ে। রাত গভীর হচ্ছে এখন, পৃথিবী ঘুমিয়ে পড়েছে। নীরবতা বিরাজ করছে পুরো শহর জুড়ে। এই নীরবতার মাঝেই অর্ণব ফিরেছে বাড়ি। বাড়ি ফিরে কলিং বেল দিতেই অনিক এসে দরজা খুলে মুচকি হাসি দিয়ে চলে গেছে। এ হাসির অর্থ অন্য কিছু। এ হাসি বড়ই দুষ্টু হাসি। অর্ণবের প্রেস্টিজ তো পুরোপুরি শেষ। অর্ণব ফ্রেশ হতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মা মাহমুদা পারভিন এসে বলল, বুড়ো বয়সে ভীমরতি, এই 32 বছর বয়সে এসে তোর হলো কি রে? ছোট ভাইয়ের শালির সাথে? ছি ছি, সেটাও আবার একরকম 70 মেয়ে। তোর নানির কথা মনে পড়ে না? এমন দিনে প্রেম এলো তোর? আর মেয়েটাই বা কেমন, বড় বোনের ভাসুরের সাথে? অর্ণব আর ফ্রেশ হতে যেতে পারেনি, বসে পড়েছে মায়ের পাশেই। মায়ের পাশে বসে অর্ণব বলছে, মেয়েটার কোনো দোষ নেই মা। লহরী বয়সে আমার চেয়ে অনেক ছোট। অনেকের বিয়ের দিনে ওকে আমার পছন্দ হয়েছিল। আমি ওকে ইমপ্রেসড করেছি মা, আমি ওকে বিয়ে করতে চাই। নানিকে নিয়ে যে আটকে রেখেছি সেটা মনে আছে তোর? আমি তো ভাবছিলাম প্রেম করে বেড়াচ্ছিস, এখন তো দেখছি এই যুদ্ধের মধ্যে আবার বিয়ে করতেও চাচ্ছিস। আমার মান সম্মান নষ্ট করিস না রে বাপ। নানিকে আমি ফিরিয়ে আনবো মা। এই ঝামেলার মধ্যে আমি বিয়েও করতে চাই না। তাছাড়া লহরীর অনার্স শেষ হতে আরও 1 বছর বাকি। আশা করি 1 বছরে সব ঠিক হয়ে যাবে। এরপরেই আমি ওকে বিয়ে করব। ঠিক তখন বিয়ের কথা বলছি, তখন বলেছিস বিয়ে হচ্ছে ঝামেলা, মেয়ে মানুষ খুব স্বার্থপর। আর এখন ছোট ভাইয়ের শালিকে তোর বিয়ে করতে ইচ্ছে করছে? থাক, তোর যা ভালো মনে হয় সেটাই কর, তবে আমার ইজ্জতের কথা একটু মাথায় রাখিস বাপ। আছে, তবে একটা অনুরোধ ছিল তোমার কাছে মা। আমার আর লহরী ব্যাপারটা নানা বাড়িতে যেভাবে জানে সেভাবে জানুক, তবে আর কাউকে বলার দরকার নেই। আর অনেক সূচনার কাছেও আমি ঘটনা অস্বীকার করব, কারণ আমাদের ঘটনা জানলে সবাই লহরীকে ঝামেলায় ফেলে দেবে। তাছাড়া এই যুদ্ধে কেউ লহরীকে ঢাল হিসেবে ব্যবহার করুক, আমি সেটাও চাই না। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। দুদিনের মধ্যে নির্ঝরের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা তুলে ফেলা হয়েছে। নির্ঝর এখন মুক্ত, বাড়িতেই থাকে সে। বাড়িতে থাকলেও পুরনো নম্বর আর মোবাইল ফোন ব্যবহার করছে না নির্ঝর। নির্ঝরের ভয়ে লতিফ চৌধুরী পুলিশ অফিসার ছেলে, তার নম্বর ট্র্যাক করে সকল ভবিষ্যৎ প্ল্যান জেনে যেতে পারে। তাই বন্ধুদের মোবাইল ফোন এবং নম্বর ব্যবহার করছে নির্ঝর। বাবা মা দুজনও নির্ঝরের সাথে ফোনে কথা বলে না। বাড়িতে ফিরলেই ছেলের সাথে কথা বলে তারা। তাদের নিজেদের নম্বর থেকেও নির্ঝর ইস্যুতে কারো সাথে কথা বলে না তারা। তাদের নম্বর থেকেও সব তথ্য ফাঁস হয়ে যাবার ভয় আছে। নির্ঝর মাঝে মাঝে কোথায় গিয়ে যেন লতিফ চৌধুরীর স্ত্রীর খোঁজ খবর নিয়ে আসে। আজ আবার নির্ঝর এসেছে লতিফ চৌধুরীর স্ত্রীর নূরজাহান চৌধুরীর সাথে দেখা করতে। নির্ঝর এসে নূরজাহান চৌধুরীকে জিজ্ঞেস করছে, এখন কেমন আছেন দাদি? ভালো কেমন করে থাকবো, স্বামীর চিন্তায় তো বাঁচি না। আমিও বউয়ের চিন্তায় বাঁচি না। আপনার স্বামীকে বলুন আমার বউকে ছেড়ে দিতে, আমিও আপনাকে ছেড়ে দিব। এই ব্যাপার আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি দাদি? তুমি তো দেখতে খুব সুন্দর আছো, মেয়ের অভাব হবে না তোমার জীবনে। ওই বউয়ের আশায় না থেকে আরেকটা বিয়ে করে ফেললেই তো পারো। আপনার স্বামীর অনেক তেজ আছে, গায়ে শক্তিও আছে ভালোই। ভাবছি আপনার স্বামীকে আরেকটা বিয়ে করে দেব। কি কইলা তুমি? আমার স্বামীর বিয়ে করে দিতে চাও? তোমার সাহস তো কম না। আরেকজনের স্বামীরে বিয়ার বুদ্ধি দিতে শরম করে নাই? আমারে বিয়ার বুদ্ধি দিলেন কেন বুড়ি? তুমি যাও তো এখান থেকে। আসে আমার স্বামী সোহাগ কায়রা নিতে। তোমার শরম করলো না আমার স্বামীর সোহাগ আরেকজনকে দেওয়ার কথা কইতে? নিজের স্বামীর সোহাগ তো ভালোই বোঝেন, আমার বউয়ের সোহাগ আরেকজনকে দিতে চান কেন? আমার যুবতী বউয়ের সোহাগ কাইরা নেওয়ার চিন্তা যখন করেছেন তখন লজ্জা করে নাই? আমার স্বামীর সোহাগ বহুত পুরনো সোহাগ, এই সোহাগ কাউরে দন যাইব না। তোমার বউ তো যুবতী, স্বামীর সোহাগ এখনো পায়নি। তুমি ঝামেলা করো না তো, আমার নাতির সাথে বিয়ে হইয়া যাও তোমার বউয়ের, আর তুমি যাইয়া অন্য কাউরে সোহাগ করো। আমার বউরে বিয়া দেওয়ানের কথা আরেকবার কইলে একদম খুন কইরা ফেলাম বুড়ি। আমার বউ আমারই থাকবে, অন্য কারোর হইব না। আপনারে সাবধান করে দিয়ে গেলাম ডাইনি বুড়ি। তুমি তো রাগ করো না তো শেখ সাহেব,
তুমি রাগ করলে আমার দাবি পূরণ করব কে? তোমার কাছে আমার একটা দাবিও আছে, আমার কথা শুনবা? আপনার কোনো কথাই আমি শুনবো না। আমি তোমার সাথে কোনো ঝামেলা না কইরা এই জায়গায় আসছি একটা জিনিসের আশায়। তুমি আমার আশা পূরণ করবা শেখ সাহেব। আপনার কোনো আশাই পূরণ হবে না। নির্ঝর আজ আবার বউ ফিরিয়ে আনার জন্য বন্ধুদের সাথে বৈঠক শুরু করেছে। 2-3 দিনের মধ্যেই চৌধুরী বাড়িতে আবার আক্রমণ করবে নির্ঝর। অনেক অস্ত্র সংগ্রহ করছে নির্ঝর। পুলিশের কাছে গিয়ে নির্ঝরের কোনো লাভ হচ্ছে না। দুজন পুলিশ অফিসারের ফ্যামিলি বলে চৌধুরী ফ্যামিলির বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নিচ্ছে না পুলিশ। এ নির্ঝরকে আইনি সাহায্য ছাড়াই লড়তে হবে এখন। এদিকে অর্ণবও খোঁজখবর নিচ্ছে। সে ফিরিয়ে নিতে চায় তার নানিকে। আজ অর্ণব অফিসে বসে কয়েকজন কলিগকে এক বিশেষ দায়িত্ব দিয়েছে। লহরীদের থানায় বাড়ি কিন্তু বাংলাদেশ কাস্টমসে কর্মরত আছে এমন কয়েকজন লোকের নাম ও ফোন নাম্বার সংগ্রহ করার দায়িত্বই দিয়েছে অর্ণব কলিগদের। বিকেল নাগাদ অর্ণব কাস্টমস অফিসে কর্মরত, কিন্তু বাড়ি লহরীদের থানায় এখন দুজন স্টাফের নাম্বার সংগ্রহ করতে পেরেছে অর্ণবের কলিগরা। এই দুজনের সাথেই আজ কথা বলবে অর্ণব। শেখ বাড়ির অচেনা আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ নেবে। সেই সব আত্মীয়দের বাড়িতে খোঁজ করবে তার নানিকে। এছাড়া সূচনার কাছ থেকেও ইদানিং শেখ বাড়ির অচেনা আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজ নিচ্ছে অর্ণব। নির্ঝরের বন্ধু বান্ধবের বাড়ি সম্পর্কেও খোঁজ নিচ্ছে অর্ণব। খুব শীঘ্রই হয়তো অর্ণব খুঁজে বের করে ফেলতে পারবে তার নানিকে। লতিফ চৌধুরী বউয়ের চিন্তায় অস্থির হয়ে আছে। দিনভর সে তার বউ ফিরে পাওয়ার জন্য ইবাদত করে যাচ্ছে। অর্ণবকেও তাড়া দিয়ে যাচ্ছে তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। লতিফ চৌধুরীর এখন আর রাতে ঘুম হয় না। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় বেচারার। কি যে যন্ত্রণা, বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে হচ্ছে বেচারাকে। লতিফ চৌধুরী জানে নববধূ তানির সাথে স্বামী নির্ঝরের কোনো বৈবাহিক ঘনিষ্ঠতা হয়নি। ঘনিষ্ঠতা হওয়ার আগেই তো তানিকে তুলে আনা হয়েছে। স্বামী নির্ঝরকে ডিভোর্স দেওয়ার জন্য তানির কাবিনে তাওয়াকফুজ উল্লেখ ছিল, তাই তানি নিজেই স্বামীকে ডিভোর্স পাঠাতে পারবে। লতিফ চৌধুরী তানিকে চাপ দিয়ে যাচ্ছেন স্বামী নির্ঝরকে ডিভোর্স দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে। তানি ভাবছে সে কখনোই নির্ঝরকে ডিভোর্স দেবে না। প্রয়োজনে এ বাড়ি থেকে পালিয়ে যাবে, তবুও কারো কথায় স্বামীকে ডিভোর্স দেবে না। ওইদিকে অন্য ভাবছে নানিকে ফিরিয়ে আনলে তার শত্রুতা হবে নির্ঝরের সাথে। নির্ঝর হয়তো শত্রুতা করবে লহরীদের সাথে, আরও শত্রুতা করবে অনেকের সাথেও। তাই অর্ণব সিদ্ধান্ত নিয়েছে সে শুধু তার নানিকে ফিরিয়ে আনবে না, সে মুক্ত করে দেবে নির্ঝরের বন্দিনী নববধূ তানিকেও। আজ সন্ধ্যায় নির্ঝর আবার এসেছে নূরজাহান চৌধুরীর খোঁজ নিতে। নির্ঝরকে দেখে বুড়ি তড়িঘড়ি করে বলছে, শেখ সাহেব, তোমার সাথে একখান কথা ছিল। বলেন। তুমি আমারে বন্দি করছো, আমি তোমারে কিছু বলি নাই। আমার জীবনে একটা শখ আছে, একটা চাওয়া আছে, আছে একটা আশা। আমার ওই শখ, ওই আশা তুমিই পূরণ করতে পারবা। তুমি আমার আশা, আমার শখ পূরণ করে দিবা শেখ সাহেব। নূরজাহান চৌধুরী নির্ঝরকে বলছে, তুমি আমার শখ, আমার আশা পূরণ করতে পারবা না শেখ সাহেব? বলেন কি শখ আপনার? তোমার দাদি আর দাদির ছোট বোন রে দেখতে চাই আমি। আমার দাদিকে দেখার যথেষ্ট কারণ আছে আপনার, কিন্তু দাদির ছোট বোনকে কেন দেখতে চান? আমার স্বামীর যমজ ভাই মাহমুদ চৌধুরী বিয়ে করছিল তোমার দাদিকে, আর লতিফ চৌধুরীর আশা ছিল তোমার দাদির ছোট বোন পুষ্পকে বিয়ে করবে। সারা জীবন আমার কাছে তোমার দাদির আর তার ছোট বোন পুষ্পের চেহারার বর্ণনা দিয়েছে লতিফ চৌধুরী। তাই নাকি? জানো শেখ সাহেব, আমিও জমিদার বংশের মেয়ে, কিন্তু লতিফ চৌধুরী সারা জীবন আমাকে খোঁটায় দিছে তোমার দাদি আর পুষ্প নাকি নবাব বাড়ির মেয়ে। তাহলে আপনার স্বামী ঠিক বলেছে। আমার দাদির বংশ নবাব ইদ্রিল খাঁর বংশ। ব্রিটিশরা পরবর্তী নবাব ইদ্রিল খাঁর বংশকে চৌধুরী বংশ উপাধি দিয়েছিল। আমার দাদির বাপের বাড়ি এখন নবাব বাড়ি, জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি, মিয়া বাড়ি, এই 4 নামে পরিচিত। আমাকে দেখাইবা তোমার দাদিরে আর পুষ্প চৌধুরীকে? চলেন, এই সন্ধ্যাবেলায় সুযোগ, আপনারা এখনই নিয়ে যাইমু। আমার দাদি আমাদের বাড়িতেই আছে, আর দাদির বোন পুষ্প দাদি এখন আমাদের পার্শ্ববর্তী থানায় ওনার বাবার বাড়িতে আছেন। পুষ্প দাদিও আমার দাদির মতো বিধবা। ওনার একমাত্র ছেলে লন্ডনে থাকায় উনি বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকেন। এই সন্ধ্যায় নির্জন নূরজাহান চৌধুরীকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে বাড়ির গেটের সামনে এসে ওপাশ থেকে নির্ঝর লহরীকে ডাক দেয়।
লহরী, লহরী, একটু এদিকে আয় তো। লহরী এক দৌড়ে গেটের সামনে গিয়ে নির্ঝরকে জিজ্ঞেস করে। ডাকছো কেন ভাইয়া? আর তোমার সাথে এই ভদ্রমহিলা কে? এই সূচনার নানির শাশুড়ি। যা মেহমানকে বাড়ির ভিতরে দিয়ে আয় যা। তুমি আবার কই যাও ভাইয়া? আমি পাশের থানার পুষ্প দাদিরে আনতে যাইতেছি। তুই এই মেহমানরে আমার দাদির কাছে নিয়ে যাস। নির্ঝর মোটরসাইকেল দিয়ে চলে গেছে। লহরী নূরজাহান চৌধুরীকে নিয়ে বাড়ির ভেতরে আসছিল। নূরজাহান চৌধুরী লাইটের অল্প আলোতে লহরীর আপাদ মস্তক খেয়াল করছিল। হঠাৎ লহরীকে উনি প্রশ্ন করেন। আমি বন্দি হওয়ার পরে লতিফ চৌধুরী নাকি এই বাড়ি থেকে এক মেয়েকে তুলে নিয়েছিল। নিঝড়ের কাছে আমি এই ঘটনা শুনছি। মেয়ের নামটা মনে হয় লহরী ছিল। তুমি কি সেই মেয়ে নাকি? জি, আমাকে কিডন্যাপ করেছিল। তোমাকে ছেড়ে দিল কেন লতিফ চৌধুরী? এমন সুন্দরী মেয়ে কেউ ছেড়ে দেয়? লহরী চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে বুড়ি আবার কথা শুরু করেছে। জানো, আমার কয়েকজন আনম্যারিড নাতি আছে। তোমারে একজনের জন্য রেখে দেওয়া উচিত ছিল চৌধুরী সাহেবের। লহরী এসব কথার কিছুই উত্তর দেয়নি, শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে। নূরজাহান চৌধুরীকে নিয়ে আসা হয়েছে লহরীর দাদির কাছে। পরিচয় পর্ব এবং সাধারণ কুশল বিনিময় শেষে নূরজাহান চৌধুরী লহরীর দাদি মমতা বেগম চৌধুরীকে জিজ্ঞেস করছে। আপনারা নিয়ে এত ঘটনা হয়েছে, এসব ঘটনায় আপনি কোন স্বামীর দোষ দেন? প্রথম স্বামী মাহবুব চৌধুরী নাকি দ্বিতীয় স্বামী শেখ সাবেরের দোষী মনে হয় আপনার কাছে? কোনো স্বামীকে আমার দোষী মনে হয় না। এইটা কেমন কথা বললেন? দোষ যদি কারো হয়ে থাকে সেটা আমার ভাগ্যের দোষ। তারপরেও যদি কারো দোষ হয় সেটা পালকির বেহারাদের দোষ। ওরাই আমাকে শেখ বাড়ির গেটের মধ্যে এনে পালকি সহ রেখে গিয়েছিল। আপনি তো নবাব বাড়ির মেয়ে। আপনার বাবার বাড়ির লোকেরা আপনাকে শেখ বাড়ি থেকে উদ্ধার করার চেষ্টা করে নাই? না। নবাব বাড়ির লোকেরা নিজ বংশের মেয়ের সাথে এটা কিভাবে করলো? আমার বাবা নবাবজাদা আব্দুল সাত্তার চৌধুরী ছিলেন ব্রিটিশ আর্মি অফিসার। আমার বাবা অল্প বয়সে মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুতে আমার মা যখন বিধবা হয় তখন মায়ের বয়স ছিল মাত্র 24 বছর। আমি ছিলাম ভাই বোনদের মধ্যে সবার বড়। আমার পরে বোন পুষ্প ছিল, আর 2 ভাই একদম ছোট ছিল। আমার আপন কোনো চাচা ছিল না, আর ছিল না কোনো ফুফুও। একমাত্র সন্তান মানে আমার বাবার মৃত্যুর সুখে 1 বছর পরেই আমার দাদা নবাব আব্দুল গনি চৌধুরী মারা যান। দাদার মৃত্যুর সময় আমার মায়ের বয়স ছিল 27 বছর। আমার দাদার মৃত্যুর পরে আমাদের নবাব বাড়িতে শুরু হয় নতুন খেলা। আমার মা অপূর্ব সুন্দরী থাকায় আমার নবাব বংশের কয়েকজন চাচা মাকে বিয়ে করতে চায়, কিন্তু 4 সন্তান নিয়ে মা আবার বিয়েতে রাজি হয় না। এই কারণে আমার বংশের চাচাদের সাথে মায়ের শত্রুতা হয়। যখন আমার বিয়ে হয় তখন আমার মায়ের বয়স ছিল 32 বছর, আমার বয়স ছিল 16.5 বছর। আমার বিয়ের বয়সেই আমাদের নবাব বংশের চাচা মাকে বিয়ে করতে চাইতো। আমাকে এই শেষ বাড়িতে রেখে দেওয়ার পরে আমার শ্বশুর শেখ সাহেবে আমার বংশের চাচাদের খবর দিয়েছিলেন। থেকে আমাদের নবাব বংশের চাচারা আমার এ ব্যাপারে কোনো দায়িত্ব নেয়নি। অনেকটা দায়সারাভাবে আমার শ্বশুর শেখ সাহেবকে তারা বলে গিয়েছিল, আপনারা যা খুশি তাই করেন। আপনি এ বউ রেখেও দিতে পারেন, আবার ওর স্বামীর বাড়িতে দিয়েও যেতে পারেন। আমার জন্য পার্শ্ববর্তী থানার জমিদার বাড়ি মানে এই শেখ বাড়ির সাথে তারা কোনো ঝামেলায় যেতে চায়নি। এমনই ছিল আমার বংশের চাচাদের অবস্থা। আপনার স্বামী শেখ সাহেবে আপনারে ভালোবাসতো? হ্যাঁ, ভালোবাসতো। অন্যের বউরে রেখে দেয়, তারা অনেকটা অত্যাচারী হয়। আপনার স্বামী শেখ সাহেবের ভালোবাসা নিয়ে আমার সন্দেহ আছে। আমার বিয়ের সময় শেখ সাহেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কিন্তু বিয়ের পর আর লেখাপড়া করতে যায় নাই। আমার শ্বশুর শাশুড়ি শেখ সাহেবের বলেছিল কলকাতায় লেখাপড়া করতে ফিরে যেতে। আমিও অনেকবার তাকে লেখাপড়া করতে চলে যেতে বলেছিলাম, কিন্তু শেখ সাহেব
আমার চিন্তায় আর কলকাতায় লেখাপড়া করতে যান নাই। শেখ সাহেবে বলতো আমি পড়তে গেলেই চৌধুরী বাড়ির লোকেরা এই বউ নিয়ে যাইব। তাইলে তো শেখ সাহেবের আপনারা ভালোই বাসতো। এর মধ্যেই পুষ্প চৌধুরীকে নিয়ে নির্ঝর এসে হাজির হয়। এসাই নির্ঝর নূরজাহান চৌধুরীকে বলে, আমার দাদির স্বামী তাকে ভালোবাসতো কিনা সেটা চিন্তা না করে আপনার নিজের স্বামীর চিন্তা করেন। আপনার নিজের স্বামী তো আপনারে ভালোবাসে না। তোমারে কে কইছে যে আমার স্বামী আমারে ভালোবাসে না? আপনার স্বামী যদি আপনারে ভালোবাসতো তবে আপনারে নেওয়ার জন্য হলেও আমার বউ ফেরত দিয়ে দিত। তুমি ঠিকই কইছো শেখ সাহেব। বুইরা বেটে তাইলে আমারে আসলেই ভালোবাসে না। বুইরা বেটারে এমন শিক্ষা দিব আমি, আমারে ভালোবাসে না, এবার ওনার খবর আছে। নির্ঝর চলে যায়। নূরজাহান চৌধুরী পুষ্প চৌধুরীকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে। এরপর নূরজাহান চৌধুরী বলে, আপনারা এত সুন্দর, আপনাদের মতো এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনো দিন দেখি নাই। পুষ্প চৌধুরী উত্তর দেয়, নবাবজাদিরা এমনই সুন্দর হয় না, কখনো না। পুষ্প চৌধুরী লাজুক হেসে বলে, সম্ভবত পছন্দ করত। নূরজাহান চৌধুরী বলে, লতিফ চৌধুরীর আশা ছিল যমজ ভাই মাহবুব চৌধুরীর বিয়ের কিছুদিন পরেই আপনাকে বিয়ে করবে, কিন্তু দুর্ভাগ্য ছিল ওনার। মাহবুব চৌধুরীর বউ চুরি হওয়ার পরে আপনাদের ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। পুষ্প চৌধুরী বলে, বেগম আপার বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 14 বছর। এত কিছু বুঝতাম না আমি। বেগম আপনার বিয়ে মানে বুঝলাম না। আপনি হয়তো জানেন প্রত্যেকটা নবাব বাড়ির কিছু রেওয়াজ থাকে। তখনকার দিনে আমাদের নবাব বাড়ির রেওয়াজ অনুসারে প্রত্যেক জেনারেশনের প্রথম মেয়েকে বেগম এবং প্রথম ছেলেকে নবাব উপাধি দেওয়া হতো। আমার এই বড় বোন মমতা বেগম চৌধুরী আমাদের জেনারেশনের বড় মেয়ে হওয়ায় বেগম নামে পরিচিত ছিল। আপার পরের জেনারেশন থেকে আর কাউকে বেগম উপাধি দেওয়া হয় নাই। আপাই হচ্ছেন আমাদের বংশের শেষ বেগম উপাধি পাওয়া মেয়ে। ওহ আচ্ছা, এই বেগমের সাথেও বংশের লোকেরা এমন করতে পারলো? হ্যাঁ, পেরেছে। স্বার্থের কারণে মানুষ সব পারে। এই শেখ বংশের লোকেরা জমিদার ছিল। পাশের জেলায় আপনার শ্বশুরবাড়ি চৌধুরী বাড়িও জমিদার ছিল, কিন্তু এই এলাকায় সবচেয়ে বড় কুলিন ছিল আমাদের নবাব ইদ্রিল খাঁর বাড়ির লোকেরা। আমার বাবা নবাবজাদা আব্দুস সত্তার চৌধুরী জীবিত থাকলে আমার বেগম আপাকে নিয়ে এত ঘটনা হতো না। এবার নূরজাহান চৌধুরী নির্ঝরের দাদি মমতা বেগম চৌধুরীকে জিজ্ঞেস করছে, আপনার নাতির বউর ইস্যুতে আপনি কোন পক্ষে? আমার নাতি নির্ঝরের পক্ষে। আপনি এই ব্যাপারে কি সিদ্ধান্ত চান? আমি আমার নাত বউ ফেরত চাই। সে রাতে দাদিদের সাথে সাক্ষাৎ করানো শেষে নির্ঝর নূরজাহান চৌধুরীকে আবার গোপন জায়গায় রেখে আসে। কিন্তু অর্ণবের স্পাইরা নির্ঝরকে ফলো করে। তারা জেনে যায় নূরজাহান চৌধুরীকে রাখার গোপন স্থান সম্পর্কে। সিদ্ধান্ত হয় পরবর্তী রাতেই অর্ণব আসবে এবং সে নানিকে মুক্ত করে নিয়ে যাবে। আর পরবর্তী রাতেই চৌধুরী বাড়ি থেকে মুক্ত করে দেবে নববধূ তানিকেও। অর্ণব আর অনেক রাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত হয় চৌধুরী বাড়ি থেকে সুলতানা তানিকে মুক্ত করে অনেক কেতুপুর রেল স্টেশনে দিয়ে আসবে। সেখান থেকে নির্ঝরকে বউ নিতে হবে আর অর্ণব যাবে নানিকে উদ্ধার করতে। অর্ণব অনেককে দায়িত্ব দিয়েছে চৌধুরী বাড়ি থেকে নববধূকে উদ্ধারের দায়িত্ব। ভাইয়ের বউ উদ্ধারে সূচনাও অনেকের সাথে যাবে চৌধুরী বাড়িতে। পরদিন সকালে অনেককে দায়িত্ব দেওয়া হয় নির্ঝরকে এখনই জানিয়ে দিতে যে আজ রাতে কেতুপুর রেল স্টেশনে তার বউ নিতে আসার জন্য। কিন্তু বর্তমানে ট্র্যাকিংয়ের ভয়ে নির্ঝর এখন আর তার নিজস্ব ফোন নাম্বার ব্যবহার করে না। আর বর্তমানে ব্যবহৃত বন্ধুদের নাম্বারও নির্ঝর কাউকে দেয়নি। তাই অনেক সরাসরি নির্ঝরের সাথে যোগাযোগ করতে পারেনি। নির্ঝরের বাবা মায়ের সাথেও পরিকল্পনার কথা অনেক ফোনে জানাতে পারে না, কারণ নির্ঝরের বাবা মায়ের নম্বরও চৌধুরী বাড়ির পুলিশ অফিসাররা ট্র্যাক করাতে পারে। সেক্ষেত্রে প্ল্যান ফাঁস হয়ে যেতে পারে। অনেক প্ল্যান জানাতে কল দেয় নিজের শাশুড়ি সূচনার মাকে। অনেক শুধু চৌধুরী বাড়ি থেকে নববধূ মুক্ত করার ব্যাপারে কথা বলবে, কিন্তু নিজের নানিকে যে অর্ণব মুক্ত করবে সেই প্ল্যান কাউকে জানাবে না, কারণ সেক্ষেত্রে নির্ঝর বাধা দিতে পারে।
অনেক তার শাশুড়িকে কল দিয়ে নির্ঝরের বউ ফেরত দেওয়ার ব্যাপারে কথা বলতে শুরু করে। এর মধ্যেই অনিকের মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে যায়। অনিক অর্ণবের রুমে গিয়ে অর্ণবের নাম্বার থেকে শাশুড়িকে কল দেয়। অনিকের শাশুড়ি কল কেটে গেছে বলে নির্ঝরের মায়ের সাথে তৎক্ষণাৎ কথা বলতে মোবাইল রেখে কিছুটা দূরে চলে যায়। ওইদিকে কিডন্যাপের দিন লহরীকে গাড়িতে ওঠানোর সময় লহরীর ফোন হাত থেকে রাস্তায় পড়ে গিয়েছিল। রাস্তা থেকে সে ফোন হয়তো কোনো পথচারী নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পরে লহরীর এখনও ফোন কেনা হয়নি। লহরীর বাবা বলেছে ক্লাস শুরু হলে ভার্সিটিতে ফেরার সময় আবার ফোন কিনে দেবে। অর্ণব জানে লহরীর এখন ফোন নেই। তাছাড়া লহরী বাড়িতে থাকা অবস্থায় ধরা খেয়ে যাবার ভয়ে অর্ণব লহরী কথা না বলারও সিদ্ধান্ত নিয়েছিল সেদিন। অর্ণব লহরীকে তার ভিজিটিং কার্ড দিয়ে গিয়েছিল যেন রাজশাহী ভার্সিটিতে ফিরে গিয়ে অর্ণবকে ফোনে নক দিতে পারে লহরী। ভিজিটিং কার্ড থেকে অর্ণবের ফোন নাম্বার মুখস্থ করে ফেলেছিল লহরী। আজ তার মায়ের নাম্বারে অর্ণবের নাম্বার থেকে ফোন আসতে দেখে লহরী খুব উত্তেজিত হয়ে যায়। অর্ণবের নাম্বার থেকে আসা ফোন রিসিভ করে কিছুটা নাকি সুরে লাজুকভাবে আদুরি কণ্ঠে লহরী বলে ওঠে, হ্যালো। ওইদিকে অনিক একইভাবে নাকি সুরে রসিকতার সাথে ওপাশ থেকে বলে ওঠে, বলো। এমন কথায় লহরী লজ্জা পেয়ে যায়। বেখেয়ালি লহরী দ্বিধায় পড়ে গিয়ে বলে ওঠে, আপনি এটা তো জি, আমি আপনার দুলাভাই। বিআইকে চেয়েছিলেন নাকি শালিকাকে ম্যাডাম? অর্ণব দূর থেকে অনিকের কথা খেয়াল করে এবং বুঝতে পারে যে লহরী তার সাথে কথা বলতে চায়। অনিক এরপরে তার শাশুড়ির সাথে কথা বলে। আজ রাতে নববধূকে যে ফিরিয়ে দেওয়া হবে এই ব্যাপারে নির্ঝরকে জানানোর দায়িত্ব দেয় তার শাশুড়িকে। কথা শেষ করে অনিক ফোন রেখে অর্ণবের রুম থেকে চলে যায়। অনিক চলে যাওয়ার পর অর্ণব রুমের দরজা লাগিয়ে দেয়। এরপরে ফোন দেয় লহরীর মায়ের নম্বরে। এবারও লহরী ফোন রিসিভ করে, কিন্তু ফোন রিসিভ করে এবার আর লহরী উত্তেজিত হয় না। অনিকের কল ভেবে স্বাভাবিকভাবেই ফোন রিসিভ করে লহরী বলে, হ্যালো অনিক ভাইয়া। ও কিন্তু ওপাশ থেকে লহরীর বেশ প্রিয় কষ্টি কণ্ঠ ভেসে আসে। অর্ণব বলছিলাম। লহরী উত্তেজনার সাথে বেশ খুশি হয়ে বলে ওঠে, আপনি খুব মিস করছিলেন আমায় বেআইন সাহেবা? না মানে স্বীকার করছেন না কেন ম্যাডাম? আপনি কিন্তু আমায় ঠকাচ্ছেন। কিরকম ঠকাচ্ছি? এই যে আমায় শুধু ইয়েস বলেছেন, একবার আই লাভ ইউ পর্যন্ত বলেননি। এসব আবার বলতে হয় নাকি? অবশ্যই বলতে হবে। আই লাভ ইউ না বললে হয় নাকি? দিন তো আই লাভ ইউ বলে আমার পাওনাটা মিটিয়ে দিন। লহরী চঞ্চলা বেখেয়ালি হলেও কিছুটা লাজুক স্বভাবের। লহরী অনেকটা লাজুকভাবেই বলছে, আপনি কিন্তু একটু বেশি দুষ্টু। আমি যে কি করি আপনাকে নিয়ে। কি করবেন মানে? এই অর্ণব নামক শায়রে ঢেউয়ের রানী হয়ে লহরী হয়ে দুলবেন আর আমায় শুধু প্রেমের দোলায় দোলাবেন। সকাল হয়েছে অনেক আগেই। সোনালি রোদে ঝলমল করছে চারিদিক। মানুষের ব্যস্ততাও শুরু হয়ে গেছে। শাশুড়ির সাথে কথা শেষ করার পরে অনেক চলে গিয়েছিল। অর্ণব লহরীও কথা শুরু করেছিল, কিন্তু বাবা সামনে চলে আসায় লহরী ভয়ে ফোন রেখে দিয়েছে। লহরীর মা লাইলা বিলকিস গিয়েছে বড় যা নির্ঝরের মায়ের কাছে। লহরীর মা লাইলা বিলকিস নির্ঝরের মা নিরালা বেগমকে বলেছে, ভাবি, আজ রাতে চৌধুরী বাড়ির ওখানকার কেতুপুর রেল স্টেশনে অনেক টানিকে নিয়ে আসবে। নির্ঝরকে বোয়ানোর জন্য রেল স্টেশনে উপস্থিত থাকতে বলবেন। নিরালা বেগম কিছুটা ব্যঙ্গাত্মক সুরে ছোট যা লহরীর মাকে বলছেন, তোমার মেয়ের জামাইয়ের এত যদি আমার ছেলের বউ ফেরত দেওয়ার শখ থাকে তবে বউ এই শেখ বাড়িতেই দিয়ে যাইতে বইল। আগামীকাল সকালে অনেকের কলেজ আছে। তাছাড়া অন্যের বউ এত রাতে অনেকের নিয়ে আসা ঠিক হইব না। নির্ঝরের বউ নির্ঝরকেই আনতে হইবে। আমার ছেলের বউ আনার জন্য আমার চেয়ে দরদ দেখছি তোমারই বেশি। সমস্যা নাই, নির্ঝররে আমি জানায় রাখবো। তুমি যাইতে পারো এখন। নির্ঝর তখন বাড়িতে ছিল না। খুব সকালে উঠেই বের হয়ে গেছে নির্ঝর। তাই লহরী মায়ের সাথে নির্ঝরের দেখা হয়নি বলেই নির্ঝরের মাকে বলতে হয়েছে। ওইদিকে লহরীর মা অনিকের বউ মুক্ত করার প্ল্যানের কথা কারো সাথে শেয়ার করেনি। দুপুরে নির্ঝর বাড়িতে খেতে আসে। লহরীর মা তখন ওয়াশরুমে গোসলে ঢুকেছিল। নির্ঝরের আওয়াজ শুনে লহরীর মা ওয়াশরুম থেকে নির্ঝরের মাকে ডাক দেয়। লহরীর মা নির্ঝরের মাকে আবার স্মরণ করিয়ে দেয় বউ আনতে যাওয়ার ঘটনা, নির্ঝরকে ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। নির্ঝরের মা লহরীর মাকে এসব চিন্তা না করে নিজের গোসলে মনোযোগ দিতে বলে। লহরীর মা গোসল সেরে বের হয়ে দেখে নির্ঝর খেলে চলে গেছে। সন্ধ্যায় অনেক নিজের স্ত্রী সূচনা এবং
মা মাহমুদা পারভিনকে নিয়ে নানাবাড়ি চৌধুরী বাড়িতে বেড়াতে যায়। এই চৌধুরী বাড়িতেই একদিন কিডন্যাপ করে আনা হয়েছিল সূচনাকে, তাই হয়তো তড়িঘড়ি করে বিয়েও হয়েছে অনেক সূচনার। বিয়ের পরে আজই প্রথম চৌধুরী বাড়িতে এসেছে অনেক। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।